রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি দেশের রাজনৈতিক এক ঐতিহাসিক মুহূর্ত। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ। ঠিক পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে ১,৪০০ মানুষ হত্যার তথ্য উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। জুলাই জাতীয় সনদে সই করার পর প্রধান উপদেষ্টা এটিকে নবজন্ম হিসেবে উল্লেখ করেন। রাজনৈতিক নানা উত্থান পতনের কারণে ২০২৫ সাল বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় বছর। ১৭ বছর পর বিএনপির কাণ্ডারি তারেক রহমান দেশে ফেরেন। একই বছরে জন্ম ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। নিষিদ্ধ হয়েছে ৭৬ বছরের পুরনো দল আওয়ামী লীগ। ওসমান হাদির হত্যাকাণ্ড দেশ বিদেশে ব্যাপক আলোচনায় এসেছে। আজ আমরা ফিরে দেখব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলো। ২৫ ডিসেম্বর, প্রায় দেড় যুগের নির্বাসন শেষে সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি দেশের রাজনৈতিক এক ঐতিহাসিক মুহূর্ত। শুধু একজন দলের শীর্ষ নেতার ফেরা নয়, বরং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটি নতুন যাত্রার সূচনা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসেন তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত রাস্তার দুই পাশে ছিল বিএনপির নেতাকর্মীদের ভিড়। বুলেট প্রুফ বাসের সামনে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। সড়কের দুই পাশ ও বাসের চারদিকে ছিল সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর ভিড়ে বিকেল ৪টার দিকে তিনি পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে ওঠেন। ১৬ মিনিটের বক্তব্যে তিনি বলেন, উই হ্যাভ এ প্ল্যান। দেশকে নিয়ে তিনি ও তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। এছাড়া নারী, পুরুষ, শিশু ও সব ধর্ম নির্বিশেষে সব মানুষের নিরাপত্তার কথা বলেন তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ১/১১-র সময় বন্দি অবস্থা থেকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফেরেন ইতিহাসের অন্যতম বড় গণসংবর্ধনার মধ্য দিয়ে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আত্মপ্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠাই ছিল এই দলের প্রাথমিক লক্ষ্য। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তারুণ্য নির্ভর নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির আহ্বায়ক হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিল বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। ৮ মে ২০২৫ আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাত ১০টার পর তার নেতৃত্বে কর্মসূচি শুরু হয়। ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন জেলা। এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ নানা সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। ১০ মে বিশেষ সভায় বসে অন্তর্বর্তী সরকার। এতে সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ঠিক পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো ধরনের প্রচার, সভা, সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়। To inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় এটি প্রথম মামলার রায়।
17 নভেম্বর 2025 বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় দেন। রায়ে বলা হয়, জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে 1400 মানুষ হত্যার তথ্য উঠে এসেছে। বিচারপতি বলেন, এ নৃশংসতার ইতি টানতে হবে, ন্যায় বিচার ব্যর্থ হতে পারে না। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এই রায়কে বাংলাদেশের আইনের শাসনের জন্য মাইলফলক বলে উল্লেখ করেন। 12 ডিসেম্বর শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। ঢাকা 8 আসনের সম্ভাব্য এই স্বতন্ত্র প্রার্থীকে দুর্বৃত্তরা বিজয়নগর এলাকায় মাথায় গুলি করে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ ওসমান হাদির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। ঘটনার পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়। বিএনপি সহ বিভিন্ন দল এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে ওসমান হাদি আলোচিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের ব্যানারে নানা কর্মসূচি পালন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটও অনুষ্ঠিত হবে। 11 ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সংস্কারের আগে নির্বাচন নয়, এমন দাবিও ওঠে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্ভাব্য সময় বললেও নির্দিষ্ট তারিখ ছিল না। শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার 18 মাসের মাথায় নির্বাচন হতে যাচ্ছে। নানা অনিশ্চয়তার মধ্যে 17 অক্টোবর সই হয় জুলাই জাতীয় সনদ 2025। এটি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি। বিএনপি, জামায়াতে ইসলামী সহ 24টি দল ও জোট এতে সই করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও সই করেছেন। এনসিপি অনুষ্ঠানে উপস্থিত হয়নি। সনদে সই করার পর প্রধান উপদেষ্টা এটিকে নবজন্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর 6টি সংস্কার কমিশন প্রস্তাব জমা দেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 8 মাসের দীর্ঘ সংলাপ শেষে চূড়ান্ত হয় জুলাই সনদ।